শুরু করব? জি স্যার। শুরু করি। জি স্যার। কয়জন আসছেন? 10 জন। শুরু করি। আমরা গত ক্লাস পর্যন্ত স্যানিটারি পাইপলাইন কিভাবে, বিশেষ করে বাথরুমের সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্ট কিভাবে হ্যান্ডেল করে সেই জিনিসটা দেখেছি। আজকে বাসার ছাদের উপরে রেইন ওয়াটার যে পড়ে সেটার ডিজাইন, সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, সেটার ডিজাইন কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা দেখি। প্রথম হলো ছাদের উপরে, ধরেন এখানে একটা ছাদ আছে, সেখান থেকে আমি কি করতে পারি, পানি নিচে নিয়ে আসতে পারি। তো এই দেখেন এখান থেকে ডাউন পাইপ দিয়ে পানি নিচে নিয়ে আসে। দেখবেন যে বাসায় ছাদ অ্যাপার্টমেন্ট গুলিতে সাদা পাইপ দিয়ে পানি এরকম নিচে নিয়ে আসা হয়। নিচে নিয়ে এসে একটা ফিল্টারের মধ্য দিয়ে পাস করে আমি একটা স্টোরেজে রাখলাম, কিছু পানি নিচে মাটিতে ঢেলে দিলাম, আর কিছু পানি আমি আবার কি করলাম, কিছু পার্কুলেট হয়ে যাবে, কিছু ড্রেইনে চলে যাবে, আর কিছু পানিকে আমি ইচ্ছা করলে ছাদের উপরে আবার নিয়ে আমি ওয়াটার ক্লোজেটে হাত মুখ ধোয়ার জন্য না, বাথরুম করার জন্য যে পানি, সেটাকে রেইন ওয়াটার হিসেবে, রেইন ওয়াটার পানিকে ব্যবহার করতে পারি। জি স্যার। তাইলে এটা হলো রেইন ওয়াটারের রিসাইক্লিং সিস্টেম ফর হাউজিং। এটা করা সম্ভব। তাতে হবে কি, পানির ওয়েস্টেজ টা কমে যাবে, পানির উপর আর গ্রাউন্ড ওয়াটারের পানির উপরে চাপটা কমে যাবে। ক্লিয়ার? ইভেন শাওয়ারিং এও এই পানিটা ব্যবহার করা যেতে পারে। আর এই যে এখান দিয়ে কিছু পানি আমি ড্রেনে, যেটা দরকার, কিছু পানি তুললাম এটার ক্যাপাসিটি অনুসারে, বাকি পানি আমি ড্রেন দিয়ে ফেলে দিলাম। এটা হলো সেফটি ট্যাঙ্ক। ক্লিয়ার? কি ক্লিয়ার? স্যার, পানি কি আমরা নিচ থেকে না নিয়ে উপর থেকে তো জমা করতে পারি? হ্যাঁ, নিচে থেকে না তুলে উপর থেকে যদি সরাসরি জমা করি ছাদ থেকে উপরে স্টোরেজ ট্যাঙ্কে, কিন্তু তখন তো আবার ফিল্টার পুরো আপনি যদি ছাদের থেকেই পানি ডিস্ট্রিবিউট করতে যান, ওই পানিতে ময়লা থাকতে পারে, ওইখানে ফিল্টার সেট আপ করা, এখানে তো প্রেসারের কারণে ফিল্টারাইজ হয়ে যাবে। কিছু বুঝছেন? জি স্যার। পানিটাকে পরিষ্কার পাতা পাতা থাকবে না, সেই জন্য সেম সিস্টেমটাকে এইভাবে আমরা এখানে দেখিয়েছি। দেখেন, রেইন ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক থেকে কিছু পানি আমি টয়লেটে ব্যবহার করতে পারি, আর রেইন ওয়াটার থেকে রেইন ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কে নিয়ে আসা হলো। ঠিক আছে? জি স্যার। ওটাকেই ছোট দেখবেন। ছাদের উপরে আমি, এটা হচ্ছে কোয়েল হয় যে পাতা পাতা, যেন স্টক বেন্ড স্টকে এগুলিতে বা মেইন স্টকে না ঢুকতে পারে, সেই জন্য এরকম একটা সিস্টেম ছাদের উপরে সেট করা হয়ে থাকে। এটাকে কাউল বলে, COWL। ওকে, এবার ভালো করে লক্ষ্য করেন, এই যে বৃষ্টির পানি যেই পাইপ দিয়ে নেমে আসে, নিচের এই জায়গাটাকে বলে সু। এই দেখেন লেখা আছে SSO, সু। আর এই পাইপটা আপনি 8 থেকে 10 মিটার পরপর দিতে পারেন, ছাদের 8 মিটার পরপর বা 10 মিটার পরপর দিতে পারেন, বা at every কর্নারে রূপটা এইটা দিতে পারেন। বেস্ট হলো 4 থেকে 6 মিটার পরপর দেওয়া, কিন্তু এটাতে খরচ অনেক বেশি হয়ে যায়। 8 থেকে 10 মিটার পরপরই আমাদের বেশি ইউজ করা হয়, আর 4 কোনায় 4টা থাকে। ক্লিয়ার? এইখানে যে সবুজ জিনিসটাকে দেখা যায়, এটাকে বলা হয় গার্ডার। ঠিক আছে?
GUTT গাটার, ঠিক আছে, যেখানে রেইন ওয়াটার কালেক্টেড হবে বা ছাদের পানি কালেক্টেড হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানে এগুলির কথা লেখা আছে, এই দেখ। কে কথা বলে? কে কথা বলে? ওকে, এবার একটা জিনিস মনে রাখেন। স্যার, হ্যাঁ, তার শুটা বাঁকা কেন? সোজা আগে শু এইটাকে বাঁকাই এইভাবে দিতে হয়, কারণ যেখানে পানি পড়বে, ড্রেনের মধ্যে যে পানি পড়বে, সেটা তো ড্রেন তো বাসার একদম পাশ দিয়ে থাকে না, এখানে তো ফুটিং আছে, ড্রেন বাসা থেকে একটু দূরে থাকে। এটা কি ফাউন্ডেশনে কোনো সমস্যা করে? মানে সোয়েল যদি ওয়াশ করে নিয়ে যায় তখন তো ফাউন্ডেশনের সমস্যা হবে, বিল্ডিং এর ফাউন্ডেশন। ও, ফাউন্ডেশন আরো নিচে থাকে, ড্রেন উপরে থাকে। ঠিক আছে, ড্রেন 1 ফিট ভিতরে থাকে, 1 ফিট, কিন্তু ইয়া তো আরো নিচে থাকে, ফাউন্ডেশন তো 5 ফিটের নিচে থাকতেই হবে। ওকে, এইবার বলি, এটা হচ্ছে একটা কোড, রেসিডেন্সিয়াল অফিস হাউস স্কুল রেসিডেন্ট, 1 স্পিংকলার ফর ইচ, মানে 225 স্কোয়ার ফিট এরিয়ার জন্য 1 স্প্রিংকলার আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, 225। আর যদি কাঠের হয়, উডের বাসা হয়, সিলিং হয়, 130 স্কোয়ার ফিটের জন্য একটা। কথা বোঝা গেল কি? স্প্রিংকলার আগুন নিভানোর জন্য স্প্রিংকলার ইউজ করে না, হাইড্রেন্ট ব্যবহার করা হয়, স্প্রিংকলার ব্যবহার করা হয়। এটা হলো কোড। ঠিক আছে, কোডের কথা হলো 225 স্কোয়ার ফিটের জন্য একটা, কিন্তু উডের যদি হয় তাহলে 130 স্কোয়ার ফিটের জন্য একটা। আমরা জেনারেলি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ 400 স্কোয়ার ফিটের জন্য একটা ব্যবহার করি। এটা হচ্ছে, দেখেন, রেসিডেন্সিয়াল বলছে, তারপরে আমরা এটা 400 মতো করে করি, কিন্তু কোড বলতেছে 225। ঠিক আছে? জি স্যার। বাসার যে পাইপলাইন যোগ, এখানে এলবো থাকে, 45 এলবো, কপার এলবো, তারপরে কাপলিং বলে এটাকে, এটাকে টি বলা হয়, প্লাগ, মানে পানি একদম পাইপলাইনের লাস্টে এই প্লাগটা লাগানো হয়, যেন পানি আর মুভিং না হয়, বা ভবিষ্যতে যেন পাইপলাইন বাড়াইতে পারি, এই প্লাগ দিয়ে প্রথম বন্ধ করে রাখা হয়। ঠিক আছে, ক্যাপ থাকে, যে এগুলি জিনিসের ইউনিয়ন। ইউনিয়ন হলো এখানে একরকম সাইজ, এখানে সাইজ বড়, পাইপলাইন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে হলে এই ইউনিয়ন ব্যবহার করা হয়। ক্লিয়ার? এইবার আসেন, আমরা যেহেতু ছাদের জিনিসটাই পড়ছি, বৃষ্টির পানি যে কালেক্ট করবেন, এখানে ধরেন একটা রূপ, ফিগারটা দেখা যায়, এটা হচ্ছে ডাউন পাইপ, যেখান দিয়ে পানি নিচে পড়ে যাবে। এটা হলো গার্ডার, টিনের ঘরে দেখবেন যে বেঁকা করে ছাদ বরাবর একটা ইয়াদা, এটা হচ্ছে রূপ গার্ডার। ঠিক আছে, দেখছেন? আর এখান দিয়ে পানি সেখান দিয়ে নিচ দিয়ে যায়। তো এটার সাইজ কত? 22 মিটার, এদিকে হলো 5 মিটার, দেখা যায়? জি স্যার। আর এটা ঢালু আছে 40 ডিগ্রি। ঠিক আছে, এটাকে পিচ বলে আর কি। 40 ডিগ্রি, 40 ডিগ্রির জন্য আলফা বেটার মান 1 হয়, জেনারেলি 40 ডিগ্রি থাকে, আর আলফা মান 1 ধরা হয়। এখানে দেখেন টোটাল কোয়ান্টিটি অফ রেইন ওয়াটার কত আসবে সেখানে হিসাব করা হয়েছে। আই হলো 1.8, ইন্টেন্সিটি অফ রেইন ওয়াটার এত মিলিমিটার পার ইয়াতে মিনিটে 1.8, আর আপনার এলাকায় 1.8 না হয়ে
2.2 এরকম যেটা হবে সেটাকে করে 1 আর সাইজ অফ দা রুফ এটা করলে 198 লিটার পার মিনিট পানির সংগ্রহ হবে। ক্লিয়ার? স্যার আলফা বিটা কি স্যার? আলফা বিটা হলো দুটো কফিসিয়েন্ট, এটা ডিগ্রির উপরে, এই যে এই ছাদটা কতটুকু ঢালু তার উপরে নির্ভর করে। যত বেশি ঢালু হবে আলফা এবং বেটার মান তত বেশি হবে, যত কম ঢালু হবে আলফা বেটার মান 1 এর থেকে কমে যাবে। কিছুই বোঝা যায় না। স্যার আই কি ইন্টেন্সিটি, রেইন ইন্টেন্সিটি, রেইনফল ইন্টেন্সিটি, যেটা বললামই আমি। জি স্যার। ওকে, এখন আসেন নাম্বার অফ দ্য রুফ আউটলেট পার রুফ সারফেস। আপনি কয়টা আউটলেট এবং এই যে ডাউন পাইপ কয়টা দিবেন সেটা নাম্বার অফ দ্য আউটলেট, ও পানি কয়টা জায়গা দিয়ে নিচে নামবে সেটা বের করবেন। আমার কত স্কোয়ার ফিট, 22 দিয়ে গুণ করলে কত হয়? 110 স্কোয়ার ফিট। ঠিক আছে? জি স্যার। এখন টেবিল 3-তে যান। টেবিল 3-তে দেন 100 স্কোয়ার মিটারের নিচে হলে মিনিমাম একটা, আর 100 স্কোয়ার মিটারের উপরে হলে মিনিমাম দুটো আপনাকে, যেহেতু 110 স্কোয়ার মিটার তাহলে দুটো দিতেই হবে। তাহলে দুটা রেইন ওয়াটার ডাউন পাইপ আপনি ইউজ করবেন। কি ঠিক আছে? জি স্যার। না বুঝলেন নাই? 110 মিটারের উপর হলে দুইটা আর নিচে হলে একটা। 100 নিচে হইলে দুটো, একটা 100 উপরে হইলে দুটো। এখানে কি লেখা আছে? 100 এর চেয়ে ছোট হলে একটা, আর 100 চেয়ে বড় হলে স্যার মিনিমাম লেখা। হ্যাঁ মিনিমাম। আপনার শ্বশুরের টাকা থাকলে বেশি দিবেন, অসুবিধা কি? জি স্যার। এখন এই যে আমাদের বাসার ছাদ কি ফ্ল্যাট হয় না? ফ্ল্যাট হলে 10 থেকে 20 মিটার পর পর আমি কি করব? ডাউন পাইপ ইউজ করব। ঠিক আছে? এখানে বলে দিচ্ছে যে 10 থেকে 20 মিটার পর পর ইউজ করবো। এইবার আসেন, তারপরে আমার গার্ডার লেন্থ কত? 22 মিটার দেওয়া আছে, ঠিক না? ছাদের লেন্থ কত? 22 মিটার। হ্যাঁ। এইবার টেবিল 2-তে আসেন। টেবিল 2-তে বলছে কি মিনিমাম 2 ডাউন পাইপ এত মিলিমিটার সাইজ। তো কত? 80 মিলিমিটার। 80 মিলিমিটার হচ্ছে 20 মিটার হয়েছে। আমারটা তো 22 মিটার, তো আমি 80 ব্যবহার করতে পারি, 100 ব্যবহার করতে, 120 ব্যবহার করতে পারি। আমি যদি 10 মিটার হইতো তাহলে আমি 70 ব্যবহার করতাম, কিন্তু এখন আমি ডাউন পাইপের ডায়ামিটার ব্যবহার করবো 80, 100 অথবা 120। ঠিক আছে, আমি মিনিমামটাই 100টাই ব্যবহার করবো। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি 198 লিটার পার মিনিট কয়টা ব্যবহার করছি? দুইটা রেইন ওয়াটার ড্রপ, তাহলে একটা দিয়ে যাবে কত? 99 লিটার পার মিনিট, আর বাকিটা দিয়ে যাবে 98 লিটার পার মিনিট। ঠিক আছে, এখান দিয়ে 99 যাবে, এখান দিয়ে 99 যাবে। ঠিক আছে কি? আর পাইপ কত? 80 মিলিমিটার। পাইপের সাইজ কত হবে? যে বৃষ্টির পানি নামবে 80 মিলিমিটার হবে। ডায়ামিটার কত হবে? 80 মিলিমিটার। এটা কি খুব কঠিন লাগলো? কঠিন লাগলো না স্যার। এইবার আসেন আসল জায়গায়। এখন আমাদের বাসার ছাদ তো সমান, ম্যাক্সিমাম কনক্রিটের বাসা, ঠিক না? এরকম ধরেন কত, এই যে ছাদ
আপনি একটা ব্যবহার করবেন। কয়টা ব্যবহার করতে যাচ্ছেন? সমস্ত বাসার ছাদের পানি আপনি এখান দিয়ে নামায় দিবেন। ক্লিয়ার? কিছু বুঝছেন কি? জি স্যার। এইবার বলি কি লেখা আছে। A building roof is 60 feet to 100 feet is divided. আমার বাসার ছাদ কতটুক? বাসার ছাদ হইছে এদিকে 60 ফিট, এদিকে 100 ফিট। ঠিক আছে? জি স্যার। তো এটারে আমি 4 ভাগে ভাগ করি। এই দেখেন, তাহলে এই প্রত্যেক ভাগের স্কয়ার কত হবে? 1500 স্কয়ার ফিট। কি এটা 1500, এটা 1500, এটা 1500, এটা 1500, ঠিক আছে নাকি? টোটাল কত হয়? কি বলছি? ডিভাইড দ্য 4 ইকুয়াল এরিয়া বাই রুফ ড্রাইভার। 4টা ভাগে ভাগ করতে পারবো? জি স্যার, 1500 করে হয়। 1500 করে হয়? জি স্যার। এটা বলতে যদি এতক্ষণ লাগে, আপনাদের তো জীবনটাই বৃথা। ওকে, এখন এই জায়গাটুকের মধ্যে যত বৃষ্টিপাত হবে আমি এই পাইপ দিয়ে এখানে নিয়ে আসবো। এখানে যত বৃষ্টিপাত হবে এই পাইপ দিয়ে এখানে নিয়ে আসবো। ঠিক আছে? জি স্যার। তাইলে আসেন, এটা হলো 1500, এটা হলো 1500। কি ক্লিয়ার? Yes, sir. তাহলে দেখেন 1500 1500 এখানে দেখেন স্লোপ কত ব্যবহার করতে বলছে? 1/8। আমি 1/8 ইঞ্চি স্লোপ ব্যবহার করি। 1500 কই গেল? এটা এটা কত? এখানে কত? 18। আর 1500 হইলে এর কাছাকাছি। ডায়ামিটার কত? 4 ইঞ্চিস। তাইলে আমি এখানে দেখেন লিখছি পাইপ ডি 4 ইঞ্চি। দেখেন পাইপ ডি কোনটা? এটা ডি, এটা ডি, এগুলিতে সব 1500। ঠিক আছে? জি স্যার। স্যার নিচে তো ডি আছে। এটা সি আছে না? এর এটা নিচে স্যার। C, এখানেও ডি আছে, এখানেও ডি আছে। তাহলে এই 1500 পানি এখান দিয়ে আসবে, তাহলে এই ডি হবে 4 ইঞ্চি, এই ডি হবে এখান থেকে যে পানিটা কালেক্ট হবে এই ডি হবে কত? 4 ইঞ্চি। 4 ইঞ্চি। কিন্তু এখানে লেখা সি কেন? এখানের 1500 আর এখানের 1500 যোগ হইলে এখানে কত হবে? 3000। 3000। 3000 এর জন্য কত আছে? 3340। 5 ইঞ্চি। কি ঠিক আছে? জি স্যার। তাহলে সি হবে 5 ইঞ্চি। কথা বোঝা গেল? জি স্যার। এই সি এর পানি এই 1500 সাথে যোগ হইলে এই বি আইসা কত হবে? 4500। 4500 কি হবে? জি স্যার। এই দেখেন 4500 হইলে আর এই 5 ইঞ্চিতে হবে না, এটা 6 ইঞ্চি। তাহলে বি হলো 6 ইঞ্চি। কি ক্লিয়ার? জি স্যার। কি ক্লিয়ার? জি স্যার। এই বি এর 4500 আর এই 1500 যোগ হইলে কত হয়? 6000। 6000। 6000 এর জন্য আমি এটা ব্যবহার করলে হবে না, 8 ইঞ্চি। জি স্যার। এই দেখেন এখানে লেখা আছে সি 5 ইঞ্চি, বি 8 ইঞ্চি, বাকিটুক ঠিক আছে। তারপরে নিচে মনে হয় দেখা যায় এ হবে 8 ইঞ্চি। এই দেখেন এ 8 ইঞ্চি।
লেখা আছে জি স্যার। কি সব ফকফকা? কি সব ফকফকা? জি স্যার। এটা হলো ছাদের পানি। এখন যেই ছাদের পুরো পানিটা নিচে পড়ে যাবে, পড়ে গেলে এখানে আমার কত ছিল টোটাল? ৬,০০০। দেখেন এটা হলো যেই পানি দিয়ে ডাউন পাইপ দিয়ে নামবে, এটা হচ্ছে হরাইজন্টাল, লেখা আছে হরাইজন্টাল, দেখছেন এখানে হরাইজন্টাল। আর এটা হলো টোটাল ছাদের ইয়ে হচ্ছে ৬,০০০। ৬,০০০ এর করসপন্ডিং কত? ৫ ইঞ্চি। ঠিক আছে, জি স্যার। তাইলে ডাউন পাইপে যেটা দেখেন কত দিচ্ছে? ৫ ইঞ্চি দিচ্ছে। কি ভার্টিক্যাল রেইন ওয়াটার লিডার যেটা নিচে নেমে যাবে সেটা হবে ৫ ইঞ্চি পাইপ। তো ৮ ইঞ্চি থেকে আবার চিকন হয়ে ৫ ইঞ্চি হয়ে যাবে, ভার্টিক্যালটা হবে ৫ ইঞ্চি আর হরাইজন্টাল এ থাকবে ৮ ইঞ্চি। কি কিছু বোঝা গেল কি? জি স্যার। কিছুই বুঝেন না? বলেন কোনটা বুঝে নাই? কি গলা শুকিয়ে গেল কেন? স্যার ভার্টিক্যালটা ৫ কেন স্যার? এখানে তো টোটাল ৮ ইঞ্চি পাইপ দিয়ে যে পানি এটা কি এখানে ৮ ইঞ্চি দিয়ে নাইমা হরাইজন্টালি ৮ ইঞ্চি, এটা হরাইজন্টাল ৮ ইঞ্চি। আবার এটা তো ছাদের থেকে নিচে মাটিতে নামবে না, যেই পাইপ দিয়ে ওটাকে লিডার বলে অথবা ডাউন পাইপ বলে। ডাউন পাইপের জন্য এই চারটা ব্যবহার করতে হবে। দেখেন এখানে কি লেখা আছে? ৪,৬০০, এটা হবে না, আমার হচ্ছে ৬,০০০। তাহলে এটার কাছাকাছি, এটার করসপন্ডিং কত? ৫ ইঞ্চি। আমি ঠিক করি নাই, আমি ঠিক করি নাই, আমার চোখ বড় বড় বৈজ্ঞানিকরা ঠিক করছে। ঠিক আছে? জি স্যার। ওকে। কিছুই বুঝেন নাই? জোরে বলেন তো যে বুঝছেন না বুঝেন নাই? ওকে, থ্যাংক ইউ। এইবার আসেন, এবার এখানে কি লেখা আছে? লেখা আছে ফায়ার ফাইটিং সিস্টেম ফর এ বিল্ডিং। এখানে প্রথম কথা ওয়াটার স্টোরেজ। লাস্টের লাইন আপনারা তো মানে কি, আপনারা হচ্ছেন টিক চিহ্ন আলা লোক, আপনাদের দেখলে আমার টিক চিহ্ন দিতে ইচ্ছা হয়। আপনারা মেট্রিক ইন্টারমিডিয়েট টিক চিহ্ন দিয়ে পাস করছেন না? হ্যাঁ জি স্যার। আপনারা জীবনটা হইলো টিক চিহ্ন, আপনারা ভিতরে কিছু পড়েন না। তো এই পুরো প্যারাগ্রাফ পড়া আপনারা পড়বেন শুধু লাস্টের লাইন, the storage for fire flow of 100 gallon per minute for 30 minutes may be appropriate। মানে কি? আগুন লাগলে 30 থেকে 60 মিনিট পানি সাপ্লাই করতে হইলে 100 গ্যালন পার মিনিট এই ফ্লো রেটে পানি জমা রাখতে হবে, মানে স্টোরেজটা হবে 100 গ্যালনের। ঠিক আছে, গ্যালন পার মিনিট। তাহলে এখানে যদি আপনি 60 মিনিটের জন্য রাখতে চান, 60 ইন্টু 100 গুণ করলে কত গ্যালন হয়? কত গ্যালন হয়? ৬,০০০। হ্যাঁ, ৬,০০০ গ্যালন হবে। আর যদি আপনি 30 মিনিটের জন্য রাখতে চান, ৩,০০০ গ্যালন হবে। ওকে, এই পানি জমা থাকতে হবে। আর আমরা বলি সেপ্টিক ট্যাঙ্ক, সরি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের যে ক্যাপাসিটি
তার 1/3 পানি জমা থাকতে হবে। আন্ডারগ্রাউন্ডের যে ক্যাপাসিটি তার 1/3 পানি আপনি ফায়ার ফাইটিং এর জন্য জমা রাখবেন। এটা থাম্ব রুল। কি এখানে লেখা আছে, a reasonable rule of thumb is that water storage for firefighting should be sufficient to provide at least 1 hour কি 1 hour কি সাপ্লাই করবে? পানি। হ্যাঁ হ্যাঁ, কাশেম সাহেব আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার সকালে কথা হয়েছে, স্যার বলল যে ঠিক আছে রোববার খুলুক, উনি রেজিস্ট্রার সাহেবের সাথে একটু কথা বলবেন। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, না না, ওকে। হ্যালো, জি স্যার। এইবার আসেন ফায়ার এক্সটিংগুইশার। এক্সটিংগুইশার কি জিনিস জানেন? স্যার অগ্নি নির্বাপক যন্ত্র। এটা পাউডার দিয়ে হতে পারে, এটা ফোম দিয়ে হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, না? জি স্যার। এখানে দেখেন ফায়ার এক্সটিংগুইশার মাটি থেকে 1.5 মিটার অ্যাবভ থাকতে হবে। কোনটা? এখান থেকে এই ডিস্টেন্সটা 1.5 মিটার হইতে হবে। ঠিক আছে? জি স্যার। আর আরেকটা জিনিস, কোন টাইপের এক্সটিংগুইশার লাগাবেন সেটা নির্ভর করে কি ধরনের রুম। যদি ট্রান্সফরমার রুম, জেনারেটর রুম হয় তাহলে 9 কেজি যেটা এক্সটিংগুইশার সেটা ব্যবহার করবেন। যদি সুইচ রুম হয় তাহলে 4.5 কেজি টা ব্যবহার করবেন। আর যদি লিফট মোটর রুম হয় তাহলে 2.5 কেজি টা ব্যবহার করলেই হবে। সোজা বাংলায় লেখা আছে, এটা আমার কথা না। এটা এখন তাইলে এটা কিসের উপরে নির্ভর করে? রুমটা কিসের জন্য ব্যবহার হচ্ছে তার উপরে। কি বুঝা গেল কি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এইবার আসেন আমাদের বাসায় দেখবেন, বিশেষ করে অ্যাপার্টমেন্টে কি লাগানো হয় এই জিনিসটা নাম, এটার নাম শুনছেন কোনোদিন? হোজ রিল? না স্যার। অ্যাপার্টমেন্টে তো কিসের অ্যাপার্টমেন্টে যান কখনো? স্যার লাল কালারের যে পাইপ থাকে সেটাই কি হুজরিল? হ্যাঁ, লাল পাইপ একটা বক্সের মধ্যে থাকে, দেখছি স্যার। দেখছেন? অ্যাপার্টমেন্ট তো বান্ধবীর লগে গল্প করতে যান, অ্যাপার্টমেন্টের সিঁড়ি কতটুকু হয় এইসব তো দেখেন না। দেখছেন? দেখেন কেন আপনি অ্যাপার্টমেন্ট গুলিতে দেখেন না হোস্টেল? ও অ্যাপার্টমেন্টে যান নাই? এই কথা যদি দুনিয়ায় বলে কেউ বিশ্বাস করবেন? ঠিক আছে, একটু ধরেন, একটু ধরেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি কোনটায়? ওইটা আমারে মোবাইলে করছো, ইমেলে? ঠিক আছে, ওকে। ওইটা জাভেদের সাথে মনে হয়। আজকে ইয়াই তো আসলো না, মন্ত্রী তো আসেনি, মন্ত্রী তো জয়েনই হয়নি। না, মান্নান সাহেবরা আনলো না কেন? আনছিল জাব্বার,
জাব্বার সাহেবরা আনতে গেছে, জাব্বার সাহেব আসেনি। হ্যাঁ, মান্নান সাহেবরা আনে নাই তো। তাহলে মুস্তাকুল মান্নান সাহেবের সাথে যোগাযোগ রাখছিল। হ্যাঁ, ঠিক আছে, আসে নাই। আজকে আমি জয়েন করছিলাম তো, দেখলাম তুমি তো, তোমারে তো দেখিনি। হ্যাঁ আমি পারবো, আশা করি পারবো। হ্যাঁ জি, আমার জিতে গিয়ে ওখানে একটা কোড নাম্বার লেখা আছে। হ্যালো বাবা, হ্যালো হ্যালো জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শোনা যায়? জি স্যার। শোনা যায়? শোনা যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কানেকশন লুজ হয়ে গেছিল। হ্যাঁ ওকে, সবাই হোক আগে। ওকে, হ্যালো। জি স্যার। কয়জন হয়েছে? সবাই 24 জন আগে হয়েছিল। হয় না? ঠিক আছে, ওকে। হ্যালো, জি স্যার। দেখা যায়। ইয়েস স্যার। দেখা যায় না? এটাই স্যার। রেডি।
তাহলে আমরা কি কি পড়তেছিলাম? হোজ ড্রিল সম্বন্ধে পড়তেছিলাম। দেখেন, hose drill installed should be designed so that no part of the floor is more than 6 meters from the nozzle. When the nozzle পুরো পাইপটাকে আমি যদি এক্সটেন্ড করি, তার সামনে নোজল থাকে, ওই নোজলটা কভার করতে পারে 6 মিটার। ওকে, আমি দেখাবো কিছুক্ষণ। When the hose is fully extended, the water supply must be able to provide a discharge not less than 33 gallon per minute through the nozzle. নোজলের মধ্যে দিয়ে পার মিনিটে 33 গ্যালন পানি বের হবে। So designed to allow not less than 3 hose reels to be used simultaneously at the total of 100 gallon per 1 hour duration. মানে আপনি কিছুক্ষণ আগে আমি 100 গ্যালনের কথা বলছিলাম, তাহলে 3টা বেশি আপনি হোজ ড্রিল একসঙ্গে চালাইতে পারবেন না। ঠিক আছে? জি স্যার। The minimum required water pressure at the nozzle is 2 bar. 2 bar মিনিমাম থাকতে হবে, ম্যাক্সিমাম হবে 6.9 বার নোজলের উপরে প্রেসার। The adequate system pressure is about 4.5 bar. 4.5 bar is the good, enough. Booster pump is used. Booster pump is used for the top roof floor. The rubber hose reel length is 32 meter. Actually 32 meter হয় না, এটা 30 মিটারের মতো হয়। ঠিক আছে? Could be 1 inch or 3/4 inch diameter, অথবা 1 point এত ইঞ্চি in US standard. আমেরিকান স্ট্যান্ডার্ডে 1.5 ইঞ্চি আর ব্রিটিশ 1 ইঞ্চি বলা হয়। Jets should have a horizontal distance of 8 meter, a height of the 2 meter. এটা হয়েছে মিনিমাম। কথাটা বোঝা গেল কিনা দেখেন। এইবার দেখেন, এই বাসাটায় দেখেন, দেখতেছেন কি? এই বাসাটায় এখানে একটা হোজ ড্রিল লাগাইছে, এখানে একটা হোজ ড্রিল আছে, আর এখানে একটা হোজ ড্রিল আছে। তাহলে এখান দিয়ে আমার টোটাল লেন্থ কত হয়? টোটাল লেন্থ হবে, আমি কি বলছিলাম, 30 মিটার আর প্লাস হলো 2 মিটার, 6 মিটার। 6 মিটার পাইপ নোজ নিতে পারে। টোটাল হলো কত? 30 আর 6 31, সরি 36 কি হয়? এখানে 32 ফিট কি দাঁড়ান, আমার পরে 30 এটা ফিট হবে না, মিটার হবে। আমরা কি বলেছিলাম কিছুক্ষণ আগে? 32 মিটার বলছিল না? আর নুজেল নিতে পারে। আমি নুজেলের উপরে আপনি যদি পানি যখন দেন, পাইপকে চিকন করে ধরেন, তাহলে পানি আরো দূরে ছিটায় পড়ে না? আপনি মুখ দিয়ে যখন কুলি করেন, পানি কি সেখানেই পড়ে না একটু দূরে যায় পড়ে? দূরে পড়ে। তাহলে আপনি প্রেসার দিচ্ছেন পানি, তো নুজেল যখন লাগানো হয় 6 মিটার যেতে পারে। ওই কথাটা কিছুক্ষণ আগে লেখা ছিল কি? এই যে আমি বলছিলাম না, এই যে এটা তো ভুলে যান কেন এত তাড়াতাড়ি? এখানে কি লেখছিল? 6 মিটার ফ্রম দ্য নুজেল লেখা ছিল। তো 6 মিটার আর 32 মিটার যদি ধরি, তাহলে টোটাল যোগ করলে কত হয়? 38 মিটার। আমি বলছি এটা আসলে 30 প্লাস 6 36 মিটার। কি বুঝছেন? কিছু বুঝছেন আমার কথা? হোজ পেলটা এখানে লেখা ছিল কত? দ্য রাবার হোজ রিল লেন্থ ইজ 32 মিটার লেখা ছিল না?
32 আর 6 কত হয়? 38। 38। এটা এই জন্য এখানে 38 লিখছে, দেখছেন 38 লিখছে, এখানে 38 লিখছে, দেখছেন কি? স্যার তাইলে এখান থেকে এই এ প্লাস বি দিয়ে আমি একটা সার্কেল টানলাম 38, টোটাল 32। আর আমরা বাংলাদেশে করি 30 প্লাস 6 36 করে এখানে একটা সার্কেল টানলাম, তাইলে এই জিনিসটা কাভার করলো কি? কাভার করলো না এতটুক? জি স্যার। এরপরে এখানে যে আছে সেও 38 দিয়ে একটা সার্কেল করলো, তাহলে এই জায়গাটুকু কাভার হয়ে গেল। আর এখানে যে আছে সেও 38 দিয়ে কাভার করলো, এই দেখেন। তাইলে এমন হইতে হবে কোন জায়গা, বিল্ডিং এর কোন জায়গা যেন বাদ না যায়, সব জিনিস যেন কাভার করে। যেমন এরপরে একটা দেখাই, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, ইট ইজ অ্যাকসেপ্টেবল। কেন এখানে অ্যাকসেপ্টেবল না? যখন এই হোস্টেল ব্যবহার করছে তখন এ এতটুক আসে প্লাস এতটুক আইসা এই 38 শেষ করে, তাহলে এই জায়গাটুকে কোনো পানি পড়ে না। ঠিক আছে? আবার এখান থেকে যদি ব্যবহার করেন, এখান থেকে এখানে আসলে 38 এই পর্যন্ত আসে, তাহলে এই জায়গায় কোনো পানি পড়তেছে না, বিল্ডিং এর এই জায়গাটা কাভার হচ্ছে না। কিন্তু এখান থেকে এইখানে এই না এটা কাভার হয়ে যাচ্ছে, এখান দিয়ে এখানে এই না এটা কাভার হয়ে যাচ্ছে। কিন্তু এই রুমটায় এসে কি হচ্ছে, এই অল্পটুক জায়গা এটাও কাভার করতে পারছে না, এটাও কাভার করতে পারছে না, তাইলে এই জায়গাটুকু বাদ যাচ্ছে। কি বোঝা গেল কি? জি স্যার। কিন্তু এখন কি এখানে যদি একটা ডোর দিয়ে দিই, এখানে যদি ডোর দিয়ে দিই তাইলে কিন্তু কাভার হয়ে যায়। ঠিক আছে? সেই জন্য আমি কি করব, সেই জিনিসটা হ্যাঁ, তারপরেরটাতে তারপরও কিছু অংশ বাকি থাকে স্যার, কভার হয় না। এই যে আপনি এখানের কথা বলতেছেন যে এই জায়গাটুকু জি স্যার। এই অল্প অল্প জায়গাটুকে, কিন্তু এখানে তো এর দিয়ে তো এখানে এতটুকু জায়গা কাভার হচ্ছে না, হচ্ছে? না স্যার। তাহলে আমি কেন এটা করব? এখানে দরজা রাখলে আমার বরং আরো বেটার না? জি স্যার। সেই জন্য এখানে একটা ডোর করেছে। দেখেন এখানে ডোর ছিল না, এখানে ডোর দিয়ে দিচ্ছে। স্যার ডোর না দিয়ে যদি আমরা এই পাইপ গুলাকে একটু সামনে নিয়ে আসি। কোন পাইপ? এই পাইপটা আনতে পারবেন না। কেন পারবেন না? এই পাইপ বা এখানে যে হোস্টেলটা আছে এ পানি পায় কিভাবে? পানি পায় দুই ভাবে। এখানে একটা আছে ড্রাই রাইজিং মেথড, ওয়েট রাইজিং মেথড। ড্রাই রাইজিং মেথড হলো পাইপলাইনটা সবসময় ফাঁকা থাকবে, যেই আগুন লাগবে তখন ট্যাঙ্কি থেকে পানি এনে হোস্টেলে দেওয়া হবে। আর ওয়েট রাইজিং মেথডে হলো পাইপলাইনে সবসময় পানি থাকবে, আগুন লাগলে সাথে সাথে পানি দিবেন। আমরা জেনারেলি বিল্ডিং যদি 660 মিটারের উপরে হয় তাইলে ওয়েট রাইজ মিটার ব্যবহার করি, আর যদি 60 মিটারের নিচে হয় তাইলে আমরা একে ব্যবহার করি। ক্লিয়ার? জি স্যার। বিল্ডিং হাইট যদি 6 মিটার, 60 মানে কি 3 দিয়ে গুণ করেন। 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় আর গ্যাঞ্জাম করবে না। আর গ্যাঞ্জাম করবে?
আর গ্যাঞ্জাম করবে? হ্যাঁ, হ্যালো হ্যালো। জি স্যার। তো আমরা যদি বিল্ডিংটা 18 তলার উপরে হয় তাইলে আমরা ব্যবহার করি ওট রাইজার, 18 তলার নিচে হইলে ড্রাই রাইজার ব্যবহার করি। একটু ধরেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ তাইলে আমরা 18 তলার উপরে হলে ওয়েট রাইজিং মেথড ব্যবহার করব, নাহলে ড্রাই রাইজিং মেথড ব্যবহার করব। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এখানে একটা মজার ব্যাপার বলি, বাংলাদেশে জেনারেলি মানে এখানে 930 মিটার আছে না, স্কয়ার মিটার? হ্যালো, জি স্যার। 800 স্কয়ার মিটার হলেই একটা হোস্ট ব্যবহার করতে হবে। আমরা 800 স্কয়ার মিটারের জন্য একটা ব্যবহার করি, আর 8000 স্কয়ার ফিট, যদি ফিটে বলেন 8000 আর স্কয়ার মিটারে বললে 800। 930 আমেরিকানরা ব্যবহার করে। বুঝাইতে পারছে কিনা? জি স্যার। হ্যাঁ, এইবার আসেন এগুলো। এবার হচ্ছেন অ্যালার্মিং সিস্টেম। পার 200 স্কয়ার মিটারের জন্য একটা ফায়ার অ্যালার্ম সিস্টেম ব্যবহার করতে হবে। কিছু বোঝা গেল কি? জি স্যার। এবার আসেন এক্সিট লিফটের ক্ষেত্রে। লিফটের ক্ষেত্রে এখানে লেখা আছে যে যে ফায়ার ফাইটিং লবি হবে সেটা যেন 6 স্কয়ার মিটারের উপরে হয়, 10 স্কয়ার মিটারের নিচে হয়। লবিটা যেন 10 স্কয়ার মিটারের নিচে হবে আর 6 স্কয়ার মিটারের উপরে হবে। ফায়ার ডোরের সামনে যেটা থাকবে। কি জানেন? বুঝেছেন আপনি? স্যার গাড়ি দাঁড় করার জন্য। লবি, ফায়ার ফাইটিং লবি কোনটা? এই যে ফায়ার এক্সিট সিঁড়ি আছে না, সিঁড়ির সামনে খোলা জায়গা থাকতে হবে না? লিফটের সামনে খোলা জায়গা থাকতে হবে না? জি স্যার। কিছুই বুঝে নাই। এইটা হচ্ছে সিঁড়ির সামনে যে খোলা জায়গা, এই লবি। কি বুঝলেন? জি স্যার। এই যে লেখাই আছে ফায়ার ফাইটিং লবি, বুঝা যায় না কি লবি? বুঝেন? জি স্যার। ওকে, এই যে দেখেন এখানে কি করছে, কেমনে ইউজ করছে সেটা দিয়ে দিচ্ছে। এখানে 38 মোটামুটি হয়ে যায়। ক্লিয়ার? রাইজিং মেইন মানে কি? কি রাইজিং মেইন হইলো হোজ রিল। হোজ রিল রে রাইজিং মেইন বলা হয়।
ল্যান্ডিং বাল্ব হ্যাঁ যেটা দেওয়া আছে এরপরে with ওই। landing bulb rising main with landing bulb উইথ ল্যান্ডিং বাল্ব মানে ওইখানে নোজেল সহ থাকবে না, একটা বক্স থাকে না, জি স্যার ওই বক্স না থাকলে আপনি ওরে ঝুলাবেন কিসের মধ্যে? জি স্যার ওকে, ঠিক আছে এগুলি। জি স্যার এইবার আসেন, এবার একটু কঠিন জায়গায় যাই। এখন এখানে কিছু কথাবার্তা লেখা আছে। আপনি যে পাইপলাইনটা ইউজ করবেন সেখানে ফায়ার ফ্লো মানে পানি কত স্পিডে বের হবে, মিনিমাম 30 লিটার পার সেকেন্ড, ম্যাক্সিমাম 760 লিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মাঝখানেও তো হইতে পারে না? সেটার অ্যাপ হলো ফ্লো রেট, ফায়ার ফ্লো অফ এরিয়া। এটা হলো ফর্মুলা 3.7 c ইন্টু রুট ওভার এ হলো ফ্লোর এরিয়া, সি হলো টাইপ অফ দ্য বিল্ডিং, কি হলো coefficient of the type of the construction, 1.5 for the wood frame building, 1 for ordinary construction brick wood, or 0.8 for non-combustion construction or brick ambassador column, 0.6 fire resistant construction concrete building এর জন্য 0.6। এ হলো ফ্লোর এরিয়া পার all the stories without basement কত স্কয়ার মিটার, এটা হবে স্কয়ার মিটারে। কি ক্লিয়ার? জি স্যার এইবার আসেন আর একটা অঙ্ক করি, তারপরে আমরা এগুলিতে আসবো। ডোন্ট ওয়ারি, এখানে দেখেন এস্টিমেট দ্য ফায়ার ফ্লো ফর 6000 স্কয়ার মিটার। তাইলে বেজ লাইন ছাড়া অন্যগুলির সিঙ্গেল স্টোরেজ বিল্ডিং। তো আমার কি এটা সম্ভবত কিসের দিয়েছে, আমার 3.7, 1 হলো অর্ডিনারি বিল্ডিং আর এরিয়া হলো কত 60,000, করলাম 906 লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কত বেশি হয়ে গেল, এটা সর্বোচ্চ আমার ব্যবহার করা যাবে কত 760 না 906 হয়ে গেল না? জি স্যার এটা বেশি হয়ে গেছে। তো আমরা কি করব, তখন ভাগ করে ব্যবহার করব। ভাগ করে ব্যবহার করার জন্য চার্ট আছে, চার্ট কোথায় দাঁড়ান, একটু চার্টটা কোথায় আছে? চার্ট এখানেই থাকা যায়, ফ্লো রেট করা হয়। তো এই আমি আস্তে আস্তে আসতেছি, এখানে যে জিনিসটা বললাম আমি 906, এটা তো অনেক বেশি হয়ে যায়। তো আমি কি করলাম অ্যাপটাকে 380 লিটার পার সেকেন্ড চুজ করলাম। 380 কেন চুজ করেছি আপনি দেখেন, এখানে দেওয়া আছে 760 হলো মিনিমাম এরিয়া হলো 12,000 স্কয়ার মিটার। 760 দেখছেন? তো এরকম করে চার্ট থাকবে, এখানে যত কম দিবেন, আমি 360 খুঁজলে এরিয়াটা আরো কমে যাবে। ঠিক আছে, তাইলে আমি 360 হলে এরিয়া কম হইলে আমি কি করব, বেশি ব্যবহার করব, হাইড্রেন্ট বেশি ব্যবহার করব। আমার বুঝেন নাই, প্রত্যেকটা 360 দেয়। 360 হইলে আমি 4টা না 5টা হাইড্রেন্ট, অসুবিধাটা কি আমার কথা বুঝেছেন কি? হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় অডিও সিস্টেমের সমস্যা, কে অডিও সিস্টেমের সমস্যা আছে, নেটওয়ার্কের সমস্যা স্যার। ওকে, আমি কি বলছি, হ্যাঁ আমি বলছি যে আমি 760, আমি সর্বোচ্চ এখানে 906 আসছে।
906 তো 906 আসছে, আমি 906 না ব্যবহার করে আমি 380টা ব্যবহার করব। তাতে কি লাভটা হবে, হাইড্রোজেনের নাম্বার সংখ্যা বেড়ে যাবে। বুঝেছেন কি আমার? জি স্যার। হাইড্রোজেন সংখ্যা বাড়লে আমার অসুবিধা নেই। আরেকটা জিনিস দেখেন, এখানে দেখেন a 3-story wood frame building with a ground floor area of 680 square meter is adjacent to a 5-story building of ordinary construction with 900 square meter per floor. Determine the fire flow and duration required for each building and the complex assume the unit are connected. মানে আমরা যদি আলাদাভাবে চিন্তা করি তখন কি হবে, আর যদি একত্রে চিন্তা করি তাইলে কি হবে। দেখেন উডের ক্ষেত্রে 1.5 হলো সি এর মান, ওই আমি প্রথমেই বলছি উডের ক্ষেত্রে মান কত আসে। দেখেন এই যে উডের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট সি হলো 1.5 না? জি স্যার। কি ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো করে লক্ষ্য করেন 1.5, তাহলে 3.7 আমি কি করলাম 1.5 কয়তলা 3 স্টোরিজ বিল্ডিং 680 ইন্টু 3 দিয়ে দিলাম। ওকে জি স্যার। ওকে, জি স্যার। তাহলে কত আসে 251 লিটার পার সেকেন্ড। কত আসে 251 লিটার পার সেকেন্ড না? জি স্যার। হ্যাঁ, এই চার্টে আসেন, চার্টে এখানে লেখা থাকবে 200 ইয়ার জন্য দেখবেন 4 ঘন্টা, এটা লেখা থাকার কথা আর কি, এটা পুরো আমি সাজাই নাই। এটা এখানে যখন লেখা থাকবে 251, এটা 4 ঘন্টা। এখানে সে রিকোয়ার আওয়ার, কয় ঘন্টা পানি লাগবে, 4 ঘন্টা পানি লাগবে। সেই জন্য সে এখানে লিখছে যে ডিউরেশন 4 আওয়ার। ঠিক আছে, জি স্যার। দেখবেন আমি আপনাদের দেখাই, আপনাদের অনেকের যদি সন্দেহ হয়, আমার কাছে এটা পুরা করাই থাকার কথা। আমি দেখি, 1 মিনিট দাঁড়ান। এই দেখেন আমার কত আসছিল 251, 200 কয় ঘন্টা লেখা আছে, 4 ঘন্টা। 4 ঘন্টা। সেই জন্য আপনাদের অঙ্কে কি বলছে, কত ঘন্টা লেখা আছে এখানে, 4 ঘন্টা করে স্যার। 4 ঘন্টা। আর অর্ডিনারি বিল্ডিং কনক্রিটের তৈরি 5 স্টোরিজ 3.7 সি এর মান 1, আর 900 ইন্টু 5 করলে কত 248 আসে। জি স্যার। হ্যাঁ, তাহলে আসেন 4-এ 248 মানে হচ্ছে 248, তাহলে কয় ঘন্টা লাগে, এই 4 ঘন্টা জি স্যার। লাগে। জি স্যার। হ্যাঁ, এই দুটো গেল। এইবার আসেন পরেরটায়। এখন দুটো বিল্ডিং যদি পাশাপাশি হয় তাহলে টোটাল এরিয়া কত, 3 ইন্টু 680 5 ইন্টু 900, টোটাল হচ্ছে কত 6540 আসে কি? জি স্যার। তাহলে উডের বাড়ি কত পার্সেন্ট, উডের বাড়ি হলো টোটাল এত 3 ইন্টু 680, তাহলে 31% হচ্ছে উডের এরিয়া আর 69% হলো কনক্রিট এরিয়া। করা যায় কি, টোটাল এরিয়ার 3 ইন্টু 680 হলো আমার কিসের, উডের
প্রেম, আর টোটাল অর্ডিনারি হলো 69। কি বোঝা গেল কিনা? জি স্যার। তাইলে আমি এখন ফর্মুলায় বসাই। F সমান 3.7, এটা 31%, 1.5 ইন্টু পুরা এরিয়া, আর 0.69 ইন্টু অর্ডিনারি ইয়া হলো 65 এরিয়া। টোটাল এখানে আসছে কত? 346 লিটার পার সেকেন্ড। দুটো যদি একত্রে চিন্তা করি আসে? জি স্যার। এখানে দুটোর জন্য আলাদা আলাদা ভাবে 4 ঘন্টা পানি লাগে, আর এখানে 347, 346 কয় ঘন্টা লাগে দেখেন তো? 346, 5 ঘন্টা পানি লাগে। 346 370 দিলে হবে হ্যাঁ, না? 370 370 দিলে একটু বেশি হয়ে যায়। 346 তো অলমোস্ট 340 এর কাছাকাছি। জি স্যার। 370 ইউজ করলে 6 ঘন্টা লাগে। আপনি বেশিটা ব্যবহার করতে পারেন। তার মানে কি, আপনি যদি পানি 340 লিটার পার সেকেন্ডে দিতে পারেন, এই দুইটা বিল্ডিং 5 ঘন্টার পানি থাকলেই হইল, 5 ঘন্টার জন্য সেফ। আর যদি আলাদা আলাদা চিন্তা করেন, দুইটা বিল্ডিং এ 250 লিটার পার সেকেন্ডে পানি লাগবে 4 ঘন্টা 4 ঘন্টা করে। কি কিছু বুঝছেন? উডের বাড়িটা যদি আপনার বাড়ি হয়, উডের বাড়িটা যদি আপনার বাড়ি হয়, আর কনক্রিটের বাড়িটা যদি আপনার শ্বশুরের বাড়ি হয়, তাইলে তো আপনারা দুজন একত্রে করেই ফায়ার ফাইটিং করতে পারেন। করতে পারেন না? 4 ঘন্টার বিষয়টা বুঝিনি। তো ধরেন আপনি 250 লিটার পার সেকেন্ডে পানির ফায়ার আগুন লাগলো, যেই কোনো আগুন লাগলো, লাগার পরে 250 লিটার পার সেকেন্ডে পানি ফ্লো করবেন 4 ঘন্টার পানি থাকতে হবে। মানে আগুন যদি ছড়ায় যায় 4 ঘন্টা আপনি 250 লিটার পার সেকেন্ডে পানি 4 ঘন্টা পর্যন্ত সাপ্লাই করতে পারবেন। মানে 4 ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের অফিসের পানি না আসলেও আপনি আপনার আগুন নিবারণের কাজ করতে পারবেন। কিছু বুঝেন নাই? জি স্যার। আগুন যদি লাগে, আগুন লাগে, আগুন কি আপনি 5 ঘন্টায় বন্ধ করবেন, না 6 ঘন্টায় বন্ধ করবেন, না 7 ঘন্টায় বন্ধ করবেন? তো আগুন লাগলে তো বন্ধ করতে তো আমার একটা সময় লাগবে। ফায়ার সার্ভিসের প্রথম আসে 6টা গাড়ি, তারপরে 8টা গাড়ি। যখন দেখে যে না আগুন আরো ছড়ায় গেছে, তখন অত লিটারে হচ্ছে না, তাড়াতাড়ি নিবানের জন্য আরো গাড়ি আনে। তো আপনি যদি এইভাবে ডিজাইন করেন 250 লিটার পার সেকেন্ডে ফ্লো রেটে পানি দিয়ে 4 ঘন্টার পানি আপনার কাছে সাফিসিয়েন্ট থাকবে। 4 ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের অফিসের গাড়ি না আসলেও আপনি সেফ থাকবেন। কিছু বোঝেন নাই? বুঝছি স্যার। এত সোজা না পৃথিবী। স্যার ফ্লোরাইড যদি বাড়ে স্যার, তখন তো আওয়ারটা কমে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে 346 দিলে 5 ঘন্টা লাগতেছে, দুইটা বিল্ডিং কভার করতে পারতেছেন। জি স্যার। আর নাইলে ওখানে 250 করে 4 ঘন্টা 4 ঘন্টা অনেক পানি। জি স্যার। কিছু বোঝা গেল না? বুঝছি স্যার। হ্যাঁ, আজকে এতটুকু থাকুক। কি খুব কঠিন? মোটামুটি কঠিন স্যার। মোটামুটি কঠিন? কোন জায়গাটা কঠিন? স্যার এই যে সূত্রগুলো আছে এগুলো মনে রাখা অনেকটা। এগুলি মনে রাখতে হবে না, এগুলি তো আমি আপনাদের ইমেল নাম্বার দেন না, একজনের ইমেলে আমাকে একটা আপনাদের আমি তো কাকে
সেন্ড করবো, কই কেউ তো ইমেলই করলেন না। ক্লাস নোটটা যে পাঠাবো, কারে পাঠাবো? হ্যালো, স্যার আমাদের সিআর তানিম শিফাত নাম স্যার, সে ইমেল করছিল আপনার। কই আমি তো তামিমের নামের আমারে মোবাইলে করতে বল, মোবাইলে এসএমএস করে দিতে বল। দিচ্ছে স্যার। হ্যাঁ, আমি আজকেই পাঠাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে থাকুক। কয়জন ছিলেন লাস্টে? 14 জন। ঠিক আছে, ওকে।